বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা তোমরা নিয়মমাফিকভাবে চালিয়ে যাচ্ছ। আমি জাকিয়া সুলতানা শান্তা, সহকারী অধ্যাপক রসায়ন। আজকে আমি তোমাদের ফান্ডামেন্টাল অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এই কোর্সের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে সলিউশন অ্যান্ড ইটস কনসেন্ট্রেশন। তোমরা যারা অনলাইনের ক্লাস রেগুলার করছো, তোমরা জানো যে আমাদের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এটি একটি 2 ক্রেডিটের কোর্স, অর্থাৎ এটি একটি হাফ কোর্স। এই কোর্সে আমাদের 5টি চ্যাপ্টার রয়েছে এবং সেই 5টি চ্যাপ্টার নিয়ে আলোচনা আমরা মোটামুটিভাবে শেষ করেছি। তো এখন আমি তোমাদের তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং তোমাদের বেসিক নলেজ বাড়ানোর জন্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, যাতে এগুলো আলোচনা করার মাধ্যমে তোমাদের অনেক যে ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠতে তোমরা সক্ষম হবে। তো আসো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সলিউশন অ্যান্ড ইটস কনসেন্ট্রেশন, অর্থাৎ দ্রবণ এবং দ্রবণের ঘনমাত্রা। তো এইটি পড়ার আগে তোমরা সবাই জানো, আমরা প্রথমে আমাদের জানা দরকার যে সলিউশন বা দ্রবণ কাকে বলে। সলিউশন বা দ্রবণ কাকে বলে? তো আমরা জানি যে তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে যে তোমাদের 2 বা ততোধিক পদার্থের যেই সমসত্ব মিশ্রণ, এবং যে মিশ্রণের মধ্যে কি হয় না, কোনো একটি উপাদানকে খালি চোখে বা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও আলাদা করা সম্ভব হয় না, সেই ধরনের যেই মিশ্রণ সেটাকে আমরা বলি দ্রবণ বা সলিউশন। অর্থাৎ এই যে দ্রবণের মধ্যে থাকে, দ্রব্য থাকে দ্রাবকের মধ্যে যখন দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলি কি দ্রবণ। স্বভাবত এখানে এই যে দ্রবণের মধ্যে দ্রাবক অপেক্ষা দ্রবের পরিমাণ কিন্তু সাধারণত কম থাকে, তবে এর ব্যতিক্রমও কিন্তু কখনো কখনো দেখা যায়। এখন আমরা জানি কি যে দ্রবণের মধ্যে, তার মানে কি দ্রবণের মধ্যে যে দ্রব রয়েছে সেই দ্রবগুলো কি থাকে, অতি সূক্ষ্ম কণা হিসেবে কিন্তু দ্রাবকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এখন এই যে দ্রবের আয়তন বা দ্রবকণার যে তোমার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আসলে কত হয়? দ্রবকণার যে ব্যাসার্ধ সেটা সাধারণত 1 অ্যাংস্ট্রম থেকে তোমার 10 অ্যাংস্ট্রম পর্যন্ত, কিন্তু 1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত থাকলে সেটাকে আমরা বলি কি সমসত্ব দ্রবণ। এখন যখনই কোনো দ্রবকণার ব্যাসার্ধ তোমার 10 অ্যাংস্ট্রম থেকে তোমার 2000 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলি কি 2000 অ্যাংস্ট্রম পর্যন্ত যখন হয় তখন তাকে আমরা বলি কি যে এটি একটি কলয়েডাল দ্রবণ, অর্থাৎ এটি একটি অসমসত্ব দ্রবণ। এবং যখন 2000-এর উপরে হয়, 2000 অ্যাংস্ট্রমের যখন উপরে হয় এই কণার আকৃতি 2000 অ্যাংস্ট্রমের উপরে, তখন আমরা কি বলি, সেটাকে আমরা বলি যে 2000 অ্যাংস্ট্রমের উপরে যখন হয় তখন সেটাকে আমরা বলি সাসপেনশন। এখন এই যে তাহলে এখানে আমি বলতে পারি যে দ্রবণের মধ্যে যে কণার ব্যাসার্ধ সেটা হয় হচ্ছে তোমার সমসত্ব দ্রবণের ক্ষেত্রে 1 থেকে 10 অ্যাংস্ট্রম, এবং 10 অ্যাংস্ট্রম থেকে 2000 অ্যাংস্ট্রম হলে সেটাকে আমরা বলি কি কলয়েডাল দ্রবণ। কলয়েডাল দ্রবণ। এবং যখনই 2000 অ্যাংস্ট্রমের উপরে হয়, 2000 অ্যাংস্ট্রমের উপরে হলে সেটাকে আমরা বলি কি সাসপেনশন। এখন দেখো এই যে দ্রবণ, এটা গেল দ্রবণ সম্পর্কে মোটামুটি এটা একটা আলোচনা গেল। এখন হচ্ছে তোমার দ্রবণের ঘনমাত্রা কি আমি একটু মুছে দেই। দ্রবণের ঘনমাত্রা অথবা সলিউশন কনসেন্ট্রেশন। দ্রবণের ঘনমাত্রা, তো দ্রবণের ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? আসলে দ্রবণের ঘনমাত্রা বলতে আমরা বুঝি যে একক আয়তনের কোন দ্রবণে উপস্থিত যে দ্রবের পরিমাণ, সেই দ্রবের পরিমাণকে আমরা বলি কি দ্রবণের ঘনমাত্রা। অর্থাৎ কি বলি, একক আয়তনের কোন দ্রবণে উপস্থিত যে দ্রব থাকে সেই দ্রবের যে
সংখ্যা বা পরিমাণ, সেই পরিমাণকেই বলি কি আমরা উক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন এই যে তোমার ঘনমাত্রা, দ্রবণের যে ঘনমাত্রা প্রকাশ করি আমরা, দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করার আবার কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন 1 নম্বরে আমি বলতে পারি মোলারিটি, 2 হচ্ছে মোলালিটি, 3 হচ্ছে নরমালিটি, 4 হচ্ছে তোমার ppm বা পার্টস পার মিলিয়ন, ppm, পার্টস পার বিলিয়ন, এবং 5 নাম্বার শতকরা একক, শতকরা পদ্ধতি, শতকরা পদ্ধতি। এই প্রত্যেকটি এই যে 5টি জিনিসের কথা বললাম, এই 5টি দ্বারা কিন্তু দ্রবণের ঘনমাত্রা কি করা যায়, নির্ণয় করা যায়। এখন এই যে 5টি পদ্ধতি, এই 5টি পদ্ধতির মধ্যে তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে মোলারিটি। বর্তমান বিশ্বে মোলারিটির ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। এখন তোমার এই যে শতকরা পদ্ধতি, শতকরা পদ্ধতিকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। শতকরা V/V, অর্থাৎ আয়তন বাই আয়তন, তারপরে তোমার আয়তন বাই পার্সেন্টেজ, আয়তন বাই ভর, আয়তন বাই ভর, অথবা ভর বাই আয়তন, অথবা শতকরা ভর বাই ভর। এভাবে কিন্তু আবার শতকরা যে পদ্ধতি সেটিকে আবার বিভক্ত করা যায় এই 4টি ভাগে। এখন প্রথমে আসো আমরা মোলারিটি নিয়ে কথা বলি। মোলারিটি বলতে আসলে আমরা কি বুঝি? তো মোলারিটি বলতে আমরা বুঝি যে তোমার নির্দিষ্ট যে তাপমাত্রা, সেই নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। অর্থাৎ এভাবে আমরা একটু লিখলে এভাবে লিখতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যা, অথবা মোল সংখ্যা ছাড়া আমরা লিখতে পারি গ্রাম আণবিক ভর। দ্রবের মোল সংখ্যা বা দ্রবের গ্রাম আণবিক ভর, অর্থাৎ দ্রবের যে গ্রাম আণবিক ভর সেটাকেই বলে কি মোল সংখ্যা। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবের যেই মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর থাকে সেটাকেই বলি কি আমরা দ্রবণের মোলারিটি। সেটাকেই বলি আমরা দ্রবণের মোলারিটি বা মোলার দ্রবণ, মোলারিটি। এবং এই প্রকারের দ্রবণকে আমরা বলি কি মোলার দ্রবণ। এখন দেখো এই যে মোলার দ্রবণ যে পরিমাপ করি, মোলার দ্রবণ পরিমাপ করি মোল পার লিটার, মোল পার লিটার এককে। এখন এখানে একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করো যে আমরা জানি যে তোমার সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে তোমার 106 গ্রাম। অর্থাৎ 1 মোল 106 গ্রাম সমান হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট। এটাকে লিখতে পারি কি 1 মোল। এখন আমি মোলারিটির যে সংজ্ঞায় কি বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যাকেই বলে ওই দ্রবণের মোলারিটি। তাহলে এখানে যদি 1000 ml বা 1 লিটার সোডিয়াম কার্বনেটের মধ্যে, সোডিয়াম কার্বনেট দ্রবণে যদি 1 মোল বা 106 গ্রাম যদি উপস্থিত থাকে, তাহলে আমরা কি বলবো? তাহলে উক্ত দ্রবণকে বলবো 1 মোলার দ্রবণ। উক্ত দ্রবণকে আমি বলবো কি 1 মোলার দ্রবণ। এখন এখানে যদি 106 গ্রাম না থেকে যদি তোমার 212 গ্রাম থাকে, তাহলে সেটাকে কি বলবো কি 1 লিটারের মধ্যে যদি 106 গ্রাম না থেকে 212 গ্রাম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি 2 মোলার দ্রবণ। আবার ঠিক একইভাবে যদি 1 লিটারের মধ্যে 106 না থেকে 106 এর অর্ধেক অর্থাৎ 53 গ্রাম থাকে, সেটাকে বলবো আমরা কি 0.5 মোলার দ্রবণ বা সেমি মোলার দ্রবণ। তো এই মোলার দ্রবণ নিয়ে আমি আরো আলোচনা করব। আমি এই 5টি আগে আলোচনা করে আসি, তারপরে আমি
শুধুমাত্র মোলার দ্রবণ নিয়েই আরেকটু বিশেষ করে আলোচনা করব, যেহেতু মোলার দ্রবণের ব্যবহার আমাদের রসায়নে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমি মোলার দ্রবণ নিয়ে পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আগে আমি যে 5টির কথা লিখেছিলাম সেই 5টি নিয়ে আগে একটু আলোচনা করে শেষ করি। আচ্ছা, এই 1 নাম্বার গেল মোলারিটি, তারপরে 2 নাম্বার বলেছিলাম মোলালিটি, 2 নাম্বার ছিল আমাদের মোলালিটি। মোলালিটি বলতে কি বুঝি? মোলালিটি বলতে আসলে বুঝি যে আগে বলেছিলাম এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, এখন বলবো যে নির্দিষ্ট তাপমাত্রা আর বলবো না, কারণ মোলারিটি হচ্ছে ভরের সাথে রিলেটেড। ভরের কিন্তু তোমার তাপমাত্রার পরিবর্তনে ভরের পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের যেই মোলারিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে মোলারিটি পরিবর্তিত হয়, কিন্তু ভরের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রবণের মোলারিটির কোনো পরিবর্তন হয় না। কেন হয় না সেটা এখন আমরা দেখব। 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বলে? মোলারিটি বলে। দ্রবের মোল সংখ্যাকে বলে মোলারিটি। তাহলে আগে বলেছিলাম 1 লিটার হলে সেটা হলো মোলারিটি, আর এখানে কি 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলবো কি আমরা 1 মোলাল দ্রবণ। এখন এখানে কেজি দিয়ে হচ্ছে ডব্লিউ, তাই তো, ভর। তাহলে দ্রাবকের ভর কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না, কিন্তু দ্রাবকের আগের যেটি বলেছিলাম আয়তন 1000 ml বা 1 লিটারে, তাহলে লিটার বলতে সেটি আয়তন। তাপমাত্রা দিলে আমরা জানি কি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রবণের ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কাজেই এখানে একটি উদাহরণ দিলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি 1000 গ্রাম বা 1 কেজি পানিতে যদি তোমার 106 গ্রাম বা 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে আমরা কি বলবো? তাকে আমরা বলবো 1 মোলাল দ্রবণ। আমাদের এখন ল্যাবরেটরিতে আমরা যে কাজ করি, এই কাজগুলোর মধ্যে কিন্তু আমাদের মোলারিটির ব্যবহার খুবই কম। আমাদের মোলারিটি এবং নরমালিটি এই দুটির ব্যবহার বেশি। এখন আসো, এটা গেল মোলারিটি। এখন আসো আমরা নরমালিটি নিয়ে একটু আলোচনা করি। নরমালিটি বলতে আমরা কি বুঝি? নরমালিটি, এখন দেখো, নরমালিটি বলতে আমরা বুঝি কি, যে কোন দ্রবণের প্রতি লিটারে কোন দ্রবের যত গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকে, মানে কোন দ্রবণের প্রতি লিটারে কোন দ্রবের যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে। এখন দেখো, এখানে আমরা জানি কি, আমি কি বলেছি, যে কোন দ্রবণের প্রতি লিটারে কোন দ্রবের যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে। এখন এটির একটি উদাহরণ হচ্ছে, মনে করো সালফিউরিক অ্যাসিডের যেই তোমার আণবিক ভর হচ্ছে আমরা জানি কত, 98 গ্রাম, তাই তো। এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত?
তুল্য ভর, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত? তুল্য ভর হচ্ছে তোমার 98 কে আমরা ভাগ দিব 2 দিয়ে। সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর বের করব কিভাবে? আমরা 98 কে ভাগ দিব আমরা 2 দিয়ে। 2 দিলে কত হয়? 49 গ্রাম। এখন প্রশ্ন করতে পারো যে কেন আমরা 2 দিয়ে ভাগ দিয়ে তুল্য ভর বের করলাম? কারণ সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের যখন আমরা তুল্য ভর বের করতে যাই, তখন সেই তুল্য ভর বের করতে গিয়ে অ্যাসিডের যে প্রোটন সংখ্যা, সেই তোমার আণবিক ভরকে প্রোটন সংখ্যা দিয়ে ভাগ দিলে কি পাই? আমরা তুল্য ভর পাই। যেমন এটার সালফিউরিক অ্যাসিডের তোমার আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, এবং এটা তুল্য ভর যেহেতু সালফিউরিক অ্যাসিড H2SO4, এটি কি করে? 2টি প্রোটন রিলিজ করে, তাই তো? 2টি প্রোটন রিলিজ করে, এই জন্য আমরা 98 কে 2 দিয়ে ভাগ দিয়ে এটার আণবিক ভর বের করেছি। এখন দেখো, তাহলে যদি 1000 ml দ্রবণের মধ্যে, যদি 1000 ml বা 1 লিটার দ্রবণে যদি তোমার 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি দ্রবীভূত অবস্থায় থাকে, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি দ্রবীভূত থাকে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা 1 নরমাল দ্রবণ। তাকে বলবো 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ তাকে আমরা বলবো। এখন দেখো, তাহলে আমরা কি কি আলোচনা করলাম? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, এই তিনটি নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। এখন আমরা আলোচনা করব পিপিএম নিয়ে, বা পার্টস পার মিলিয়ন। পিপিএম বা পার্টস পার মিলিয়ন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের 4 নাম্বার প্রকারভেদ পার্টস পার মিলিয়ন বা পিপিএম নিয়ে আমরা এখন আলোচনা করব। পিপিএম বা পার্টস পার মিলিয়ন। এখন এই পিপিএম এর যে সংজ্ঞা, পিপিএম এর সংজ্ঞা আমরা বলতে পারি যে তোমার প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম পদার্থ দ্রবীভূত থাকে, তাকে আমরা বলি কি? ওই দ্রবণের পার্টস পার মিলিয়ন। অর্থাৎ কি? প্রতি তোমার 10 লক্ষ ভাগের মধ্যে যত ভাগ পদার্থ থাকে, প্রতি 10 লক্ষ ভাগের মধ্যে যত ভাগ পদার্থ থাকে, তাকে আমরা বলি কি? যে পিপিএম। এখন দেখো, এই পিপিএম এর তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখি, যে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব, লিখি একেবারে সরাসরি লিখলাম, দ্রবীভূত থাকে, তাকে বলা হয় কি? পিপিএম। তাকে পিপিএম বলে, পার্টস পার মিলিয়ন বলেন, তাই তো? এখন দেখো, এই যে পিপিএম, এখন পিপিএম তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পিপিএম ইকুয়াল টু, আমরা লিখতে পারি দ্রবের ভর ডিভাইডেড বাই তোমার দ্রবণের ওজন। দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ওজন, এটাকে আমরা গুণ করব 10⁶ দিয়ে। এটাকে গুণ করব 10⁶ দিয়ে। তাহলে আমরা লিখতে পারি 1 ppm অর্থ হলো 1 ppm অর্থ হলো কোন দ্রবণের প্রতি লিটারে, কোন দ্রবণের প্রতি লিটারে 1 মিলিগ্রাম দ্রবীভূত রয়েছে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি কি? পিপিএম মানে হচ্ছে কোন দ্রবণের প্রতি লিটারে 1 মিলিগ্রাম দ্রবীভূত রয়েছে। এবং এটাকে আরেকটি ভাবে বলা যায় কি? যে প্রতি 10 লক্ষ ভাগের 1 ভাগের মধ্যে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে, যত ভাগ দ্রবীভূত থাকে, তাকে আমরা বলি কি? পিপিএম বা পার্টস পার মিলিয়ন। এখন দেখো, আমাদের যে শতকরা পদ্ধতি 5 নাম্বার, যেটি শতকরা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? শতকরা পদ্ধতি। তো শতকরা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? শতকরা পদ্ধতি দিয়ে এই নাম থেকেই, শতকরা এই কথা থেকে আমরা বুঝি যে কোন দ্রবণের প্রতি 100 ml এ যত গ্রাম দ্রবীভূত থাকে, কোন দ্রবণের
প্রতি 100 ml, যেহেতু শতকরা বলছে, 100 ml এ যত গ্রাম দ্রবীভূত থাকে। কোন দ্রবণের প্রতি 100 ml এ যত গ্রাম দ্রবীভূত থাকে তাকেই বলবো আমরা শতকরা, গ্রাম শতকরা পরিমাণ। তাকে বলবো কি আমরা গ্রাম শতকরা পরিমাণ। এখন এটাকে আমি বলেছি কি গ্রাম শতকরা পরিমাণকে ভাগ করা যায় তোমার V বাই V, পার্সেন্টেজ V বাই V, পার্সেন্টেজ V বাই W, পার্সেন্টেজ W বাই V, পার্সেন্টেজ W বাই W, এই চারটি ভাগে। অর্থাৎ আয়তন বাই আয়ন, শতকরা আয়তন বাই আয়তন, শতকরা আয়তন বাই ভর, শতকরা ভর বাই আয়তন, শতকরা ভর বাই ভর, এই চারটি ভাগে কিন্তু আমরা এদেরকে বিভক্ত করতে পারি। এখন আসো আমাদের তোমার বলেছিলাম যে আমি মোলার দ্রবণ নিয়ে আরেকটু আলোচনা করব বিশেষভাবে। তো মোলার দ্রবণ নিয়ে সেই আলোচনাটা একটু দেখো। এখন আমরা বলেছি কি যে মোলার দ্রবণ কাকে বলে, যে স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি 1 মোলার দ্রবণ। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে সেটাকে বলবো কি আমরা 1 মোলার দ্রবণ। যদি স্থির তাপমাত্রায় কোন দ্রবণের 1 লিটারের মধ্যে 2 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা বলবো কি 2 মোলার দ্রবণ। যদি স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 3 মোল দ্রবীভূত থাকে তাকে বলবো আমরা 3 মোলার দ্রবণ। এইভাবে আমরা বলতে পারি। তো এখন আসো দেখো এটা একটু আমরা কিভাবে আমরা এটা পাই, সালফিউরিক অ্যাসিডের একটি উদাহরণ দিয়ে আমি মোলার দ্রবণটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দেব। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে তোমার কত 98 গ্রাম। অর্থাৎ 98 গ্রাম, 1 মোল সালফিউরিক অ্যাসিড বলতে বুঝি কি আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এখানে যদি তোমার 1 লিটার দ্রবণে, বা 1 লিটার বলতে আমরা কি বুঝি 1000 ml, 1 লিটার বা 1000 ml দ্রবণে যদি তোমার 1 মোল বা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে তাকে বলবো কি তাহলে সেটাকে আমরা বলবো 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন দেখো তাকে বলবো 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন দেখো যদি 1 লিটার দ্রবণের মধ্যে যদি তোমার 1 মোলের যদি অর্ধেক, অর্থাৎ হাফ মোল মানে কি 98 এর অর্ধেক কত 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি 0.5 মোলার, বা এটার আরেকটা নাম সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাকে বলবো কি আমরা সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন এখানে একটি জিনিস তোমাদেরকে বলি, যেহেতু নরমাল দ্রবণের সংজ্ঞা আমি বলেছি যে 1 লিটারের মধ্যে যখন 49 গ্রাম তোমার সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত অবস্থায় থাকবে, 1 লিটারের মধ্যে যখন 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত অবস্থায় থাকবে সেটাকে আমি বলতে পারি কি 0.5 মোলার বা সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এবং একই সাথে সেটাকে কিন্তু আমি বলতে পারি 1 নরমাল দ্রবণ, কারণ কি 49 গ্রাম তুল্য ওজনের ভেতর দ্রবীভূত আছে। এই জন্য এটাকে বলতে পারি কি তোমার, এটাকে যদি তুমি বলো নরমাল দ্রবণ সালফিউরিক অ্যাসিডে সেটাও বলতে পারো, অথবা বলতে পারো যে তুমি 0.5 মোলার বা সেমি মোলার দ্রবণ। এখন দেখো 1 লিটারের মধ্যে যদি তুমি এই যে 98 গ্রামের তোমার 10 ভাগের 1 ভাগ যদি দ্রবীভূত থাকে, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা যে 10 ভাগের 1 ভাগ যদি দ্রবীভূত থাকে, অর্থাৎ কত 10 ভাগের 1 ভাগ হচ্ছে 9.8 গ্রাম। তো 1 লিটার দ্রবণের মধ্যে যদি 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো 0.1 মোলার
বা ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তাকে বলবো কি আমরা ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন এখানে যদি 1 লিটারের মধ্যে তোমার 1 মোলের 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ অর্থাৎ তোমার কত হয় 0.98 গ্রাম, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে তোমার সেন্টিমোলার, 0.01 মোলার বা সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন দেখো এটা গেল সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ। এখন দেখো এখানে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের যদি নরমাল দ্রবণের কথা চিন্তা করো, নরমাল দ্রবণ নিয়ে যদি বলো, তাহলে নরমাল দ্রবণ বললে আমরা কি বলবো যে 1 লিটারের মধ্যে যখন অর্ধেক মোল অর্থাৎ 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, সেটাকে আমরা সেমিমোলার বা 0.5 মোলারও যেমন বলতে পারি, তেমন কিন্তু বলতে পারি কি 1 নরমাল, কি বলতে পারি 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সেটাকে বলতে পারি কি 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন যদি এরকম হয় যে 1 লিটারের মধ্যে তোমার এখানে আছে 49 গ্রামের অর্ধেক, 1 লিটারের মধ্যে যদি তোমার 49 গ্রামের অর্ধেক অর্থাৎ কত, 49 গ্রামের অর্ধেক হচ্ছে 24.5 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলতে পারি কি সেমি নরমাল সালফিউরিক অ্যাসিড, 0.5 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন যদি তোমার 1 লিটারের মধ্যে তোমার যদি এই 49 গ্রামের অর্থাৎ 1 মোলের 10 ভাগের 1 ভাগ যদি দ্রবীভূত থাকে অর্থাৎ 4.9 গ্রাম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি তোমার 0.1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন এখানে যদি তোমার 1 লিটারের মধ্যে যদি তোমার এটার যদি 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি দ্রবীভূত থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি সেন্টি নরমাল। ঠিক একইভাবে মোলার দ্রবণের মতো একইভাবে কিন্তু তখন তার নামকরণ আমরা করে যাব। এখন দেখো, এখন আমরা তোমাদেরকে একটু দ্রবণ তৈরি করা শিখাই, যে অনেক সময় তোমাদের ল্যাবে এরকম প্রশ্ন আসে যে তুমি 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করো, 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করো। এই দ্রবণটা কিভাবে তৈরি করব, আমরা অনেক সময় যে ঐকিক নিয়ম কিভাবে বের করব না করব ওলট পালট করে ফেলি। এই জন্য আমাদের একটা সহজ একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা খুব সহজেই করতে পারি। তোমাকে প্রশ্ন থাকলো কি পরীক্ষায় তোমাকে বললো যে 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তুমি কিভাবে এই দ্রবণটা তৈরি করবা, এখানে আমাদের একটা খুব সুন্দর একটা সূত্র আছে, W=CmV/1000। এই যে সূত্রটি, এটি ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এটার উত্তর করতে পারি। এখানে যে W হচ্ছে তোমার দ্রবণের যে তোমার ভর, সেই ভরটা কত এটা আমাদের জানতে হবে। অর্থাৎ 250 ml 0.1 মোলার দ্রবণ তৈরি করতে গেলে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগবে, সলিড যে সালফিউরিক অ্যাসিড সেটা কতটুকু লাগবে, সেই ভরটা কিন্তু দ্রবণের ভরটা কিন্তু আমাদের অজানা, অর্থাৎ আমরা জানি না। এখন এখানে সি হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, সি হচ্ছে তোমার দ্রবণের, এভাবে লিখতে পারি দ্রবণের মোলারিটি বা কনসেন্ট্রেশন, মোলারিটি যেহেতু এখানে মোলার দ্রবণ বলছে, তাহলে সি হচ্ছে এখানে দ্রবণের মোলারিটি বা কনসেন্ট্রেশন, সেটি হচ্ছে কি 0.1 মোলার, 0.1 মোলার। আর এম দিয়ে কি বোঝাচ্ছে, এম হচ্ছে তোমার কি দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর। তো দ্রবের আণবিক ভর কত আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। আচ্ছা, এখন আসছে ভি, ভি মানে কি দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন।
তো দ্রবণের আয়তন কত এখানে বলেই দিছে 250 ml, 250 ml। তাহলে এখন এই যে সূত্র, এই সূত্রে ডব্লিউ বাদে সবকিছুর মানই আমাদের জানা। তাহলে এটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে সি এর মান হচ্ছে 0.1 গুণন হচ্ছে এম এর মান হচ্ছে 98 আর ভি হচ্ছে 250 ml। এটাকে যদি আমরা ভাগ দেই 1000 দিয়ে, তাহলে এটার যে মানে ক্যালকুলেশন করলে যা আসে 2.45 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি 2.45 গ্রাম যে তোমার সালফিউরিক অ্যাসিড প্যালেট আছে সেটাকে একটি তোমার ডিজিটাল ব্যালেন্স দিয়ে মেপে নিব। মেপে নিয়ে তারপরে কি করব, একটি 250 ml এর যে কনিক্যাল ফ্লাক্স আছে সেই 250 ml এর কনিক্যাল ফ্লাক্সে 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিড আগে নিব। নেওয়ার পরে তোমার 250 ml এর যে দাগ পর্যন্ত তোমার পাতিত পানি দিয়ে পূর্ণ করব এবং ঝাঁকাবো। ঝাঁকালে কি হবে, ঝাঁকালেই তৈরি হয়ে যাবে কি তোমার 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এই দ্রবণ তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু তোমরা মনে করো যে না জানি কত কঠিন। আসলে কিন্তু এই দ্রবণ তৈরি করা তোমার খুবই সহজ। এখন আরেকটি তোমাদের প্রশ্ন থাকে যে দ্রবণের মোলারিটি বের করো। তোমাদের এরকম প্রশ্ন থাকে যে দ্রবণের মোলারিটি বের করো। তো মোলারিটি বের করার একটি আমি একটি উদাহরণ যদি দেই, তাহলে তোমাদের কাছে কিন্তু এটা ইজি হয়ে যাবে যে কিভাবে আমরা কোনো দ্রবণের মোলারিটি বের করব। এটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে। এখন দেখো আমরা আরেকটি অঙ্ক যদি আমরা করি যে 250 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট দ্রবণ, 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ যদি 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করে, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করে, ওই দ্রবণটির মোলারিটি কত? ওই দ্রবণটির মোলারিটি কত? এরকম একটি যদি প্রশ্ন তোমাদের থাকে, তাহলে এটির যে উত্তর সেটিও কিন্তু আমরা ওই একই সূত্র ব্যবহার করে এখানে দিতে পারবো। W = CMV বাই 1000, এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা এটার উত্তর দিতে পারবো। এখন এখানে W সমান কত, এখানে আমি জানি যে ভর হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর এখানে দেওয়াই আছে 10.6 গ্রাম। তারপর এখানে যে তোমার আয়তন দেওয়া আছে কত, 250 ml, 250 ml। আর এখানে যে এম অর্থাৎ যে সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটা আমরা জানি কত, 106 গ্রাম। এখন এখানে আমরা জানি না কি, এখানে আমাদের অজানা হচ্ছে কনসেন্ট্রেশন বা মোলারিটি। কনসেন্ট্রেশন মানে ওই দ্রবণের যে ঘনমাত্রা বা মোলারিটি সেটি আমাদের অজানা। তাহলে এখন এখানে আমরা যে এই সূত্রটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এরকম আমরা লিখতে পারি W গুণ 1000 ডিভাইডেড বাই তোমার কত, M গুণন V। তাহলে এই সূত্র থেকে আমরা এখন মানগুলো যদি বসায় দেই যে 10.6 গুণন 1000, তাহলে এখানে আণবিক ভর 106 আর আয়তন হচ্ছে 250। তাহলে এইটার যে ক্যালকুলেশন করলে আমরা পাই 0.4 মোলার, 0.4 মোলার। তাহলে এই যে দ্রবণ অর্থাৎ 250 ml 250 cm3 তোমার সোডিয়াম কার্বনেট দ্রবণ যখন 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করে, তখন ওই দ্রবণটির মোলারিটি হবে 0.4। এটা আমরা সহজেই W = CMV বাই 1000 এই সূত্র ব্যবহার করে কিন্তু এটা করতে পারি খুব সহজেই। এখন আরেকটি তোমার অঙ্ক করলে এই ধরনের কিন্তু আরো কিছু গাণিতিক সমস্যা যেটা আমাদের পরীক্ষায় থাকে, এইরকম আমি আরেকটি লিখলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে জিনিসগুলো। এই যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের খুবই কাজে লাগবে। এগুলা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু তোমরা অনেক কিছুই বুঝতে পারো না, তখন এই জিনিসগুলো যারা বোঝো, যাদের বেসিক নলেজ রয়েছে ভালো এই জিনিসের উপরে, তারা কিন্তু খুব ভালো করে এটার উত্তর দিতে পারবা। এখন দেখো যদি এরকম থাকে যে 10% তোমার সোডিয়াম কার্বনেট, 10% যে সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তি মাত্রা বের করো।
শক্তি মাত্রা মোলারিটিতে বের করো, মোলারিটি এককে বের করো। এখন দেখো এখানে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ যদি শতকরা এককে বলতো, তাহলে আমি কি বলতাম, শতকরা এককে মানে কি 100 ml এর মধ্যে কত গ্রাম দ্রবীভূত আছে। তাহলে এখানে হচ্ছে তোমার বলতাম যে আমি 100 ml পানির মধ্যে 100 ml পানির মধ্যে তোমার 10 ml সোডিয়াম কার্বনেট আছে। এটা হচ্ছে তোমার শতকরা এককে। যদি বলতো শতকরা এককে কত, এটা আমি মুখে মুখে বলে বের করে দিতে পারতাম যে তোমার 100 ml পানির মধ্যে তোমার 10 ml আছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ 100। তাহলে এখানে তোমার মূল যে জিনিস এখানে হচ্ছে 100 হবে না, এখানে হলো তোমার 90 ml পানি, আর তার সাথে যদি 10 ml সোডিয়াম কার্বনেট দাও, তাহলে হবে কি 90 ml পানির মধ্যে যখন তুমি 10 ml সোডিয়াম কার্বনেট দিবা, 10 গ্রাম বা 10 ml সোডিয়াম কার্বনেট দিবা, সেটাকে বলবো কি আমরা, সেটাকে বলতে পারি আমরা যে শতকরা এককে প্রকাশ করতে পারি। এটাকে শতকরা পদ্ধতিতে এটা প্রকাশ করা যায়। কিন্তু এখন তোমাকে কিন্তু শতকরাতে চায় নাই, তোমাকে চেয়েছে যে মোলারিটি এককে, এটার তোমার যে পরিমাণ, মোলারিটি এককে পরিমাণ বের করো। তাহলে এখানে আমরা মোলারিটি একক দেখে কিন্তু অনেকেই ঘাবড়ে যাবা, কিন্তু এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এখানে কিন্তু ওই সেই একই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এটার উত্তর করতে পারবো। তাহলে W = CMV/1000, ওই যে সূত্র ছিল W = CMV/1000, এই যে সূত্র, এই সূত্র ব্যবহার করেই কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে কি যে তোমার 10% দ্রবণ, 10% দ্রবণ। এখন 10% দ্রবণ মানে হচ্ছে তোমার 100 cm³ দ্রবণে 90 ml আছে পানি, আর তোমার 10 ml আছে তোমার কি সোডিয়াম কার্বনেট। তাহলে লিখতে পারি যে 100 cm³ দ্রবণে 10% অর্থ হলো 100 cm³ দ্রবণে তোমার দ্রবের পরিমাণ, দ্রব আছে, অর্থাৎ এখানে দ্রব কি সোডিয়াম কার্বনেট, দ্রব আছে হচ্ছে তোমার কত গ্রাম, 10 গ্রাম, তাই তো। তাহলে আমরা এখানে W এর পরিমাণ কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটাই হলো আমাদের কি W, এটা হচ্ছে কি W। এখন আছে কি এটার যে আণবিক ভর জানি কি আমরা 106 গ্রাম, এবং এখানে যেই তোমার ভলিউম আয়তনের কথা, যেহেতু 10% দেওয়া আছে, তার মানে কি এখানে অবশ্যই দ্রবণের পরিমাণ 100 ml, এটা শতকরা এককে আছে, এখানে অবশ্যই দ্রবণের পরিমাণ 100 ml। এখন এখানে তুমি 100 ml বা এখানে যেহেতু যদি cm³ লেখা থাকে, তাহলে লিখবা কি cm³, 100 ml বা 100 cm³। এখন দেখো এই সূত্রটা, তাহলে আমরা এখানে শুধু জানি না হচ্ছে C, এটা কনসেন্ট্রেশন, যেহেতু আমাদেরকে বলছে কি যে মোলারিটি এককে প্রকাশ করো, আমরা কনসেন্ট্রেশন কত সেটি আমরা জানি না। এখন কনসেন্ট্রেশন বের করতে গেলে আমরা এই সূত্রটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি, W × 1000 বাই হচ্ছে M × V, তাই তো। এইভাবে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে W হচ্ছে 10 গ্রাম গুণন 1000, আর M হচ্ছে 106, আর V এর পরিমাণ হচ্ছে 100। তাহলে এখানে এই যে ক্যালকুলেশন, এখান থেকে আমরা পাই এটা থেকে পাই আমরা 943 মোল পার লিটার, অর্থাৎ 1 মোল। মোল পার লিটার মানে হচ্ছে মোলার দ্রবণ, মোল পার লিটার বলতে আমরা কি বলতেছি, এত মোলার দ্রবণ, অথবা সংক্ষেপে M এভাবেও লিখতে পারি। তাহলে এটি গেল আমাদের মোলারিটিতে প্রকাশ করা, শতকরা এককে মোলারিটি এককে কিভাবে প্রকাশ করা যায় সেটি। এখন এছাড়াও তোমাদের আরো কিছু বেসিক জিনিস এখান থেকে রয়েছে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করার চেষ্টা করব, এবং তোমাদের নিজেদেরও যদি কোনো প্রবলেম থাকে যেগুলার তোমরা সমাধান বের করতে পারছো না, সেরকম কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে জানাবা, আমি আমার নেক্সট ক্লাসে এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং হতাশ হও না, তোমাদের মনোবলকে চাঙ্গা রাখো। আসলে সামনে আমাদের কি পরিস্থিতি অপেক্ষা করছে আমরা কেউ জানি না, এটা শুধু তোমাদের জন্য না, এটা হচ্ছে তোমার লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক, সবার জন্য এটা একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সামনে আসলে কি অপেক্ষা করছে। তো আল্লাহর কাছে বেশি করে দোয়া করো যেন আমরা এই পরিস্থিতি থেকে খুব দ্রুতই উত্তরণ আমাদের জন্য সম্ভব হয়। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।